জনাব বদিউর রহমান, আপনার কাছে প্রথমে আসতে চাই। প্রথম যে প্রসঙ্গটি সেটা আমাদের হেডলাইনেও ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে বিজেপির জয়ের পর থেকেই বিভিন্ন আঙ্গিকে আলাপ আলোচনা চলছে। আমি আপনার নজর একটু আনতে চাই যে বিজেপি এই নির্বাচনের আগে তাদের নির্বাচনী সংকল্পপত্র বা ইশতেহারে তারা এক জায়গায় বলছে যে ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বাংলাদেশের গণমাধ্যমে আজকে একটি সংবাদ প্রচার হয়েছে যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুইরছড়া সীমান্ত দিয়ে 10 ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ পাওয়া গিয়েছে এবং বিজিবির হাতে তাদের হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্তে 2 জন মারা গেছেন। এই অনুপ্রবেশকারী বলতে বিজিবির পক্ষ থেকে অনেক সময় যেটা বলা হয় বা ভারতের রাজনীতিতে এটা তো একটা ফ্যাক্টর, কারা আসলে এই অনুপ্রবেশকারী? এটা বিজেপি সরকার দিয়ে কেন, আগের সরকার কি এটাতে ছিল না? তারা একই ছিল। আমার এই প্রসঙ্গে নাসিরউদ্দিন হোজ্জার একটা কথা মনে পড়ে। হোজ্জাকে একদিন এক লোক জিজ্ঞেস করতেছে, হোজ্জা তোমার বাড়িতে নাকি ভালো রান্নাবান্না হইতেছে। হোজ্জা তো খুব ইন্টেলিজেন্ট, টের পাইছে যে ও খাতির জমায়ে বাড়িতে যায় খাতা। তো হোজ্জা আশ্চর্যবোধ হয়ে বলল, তাই নাকি? তখন ওই লোক বলতেছে, তাহলে কি তোমার পাশের বাড়িতে? হোজ্জার পরিষ্কার জবাব যে আমার বাড়িতে ভালো রান্না হইলে তাতে তোমার কি, আর পাশের বাড়িতে হইলে তাতে আমার কি। এখানে সরকার বিজেপির আসুক, তৃণমূলে আসুক, যে আসুক, আমাদের জন্য তো তাদের নীতি একই থাকে, চেঞ্জ হয় নাই। অনেকে বলতেছে এখন বিজেপি আসছে মমতার জন্য তিস্তা স্বাক্ষর করা যায় নাই। আই হ্যাভ ভেরি মাচ ডাউট, কারণ ওরা তাদের স্বার্থ এবং তাদের দাদাগিরি যেটা রাখার এটা সবসময় রাখবে। আর এক সময় যখন তাদের প্রয়োজন হয় তখন নতুন করে একটা ইস্যু সৃষ্টি করে। যেমন সীমান্তে মারা গেল, আবার 10 জনের কথা বললো, এরা বহু আগে সেখানে গেছে, এগুলাকে পুশব্যাক করে অনুপ্রবেশ করে। এগুলো হইল তাদের নিজস্ব কৌশল। প্রতিবেশী ছোট দেশগুলোর উপর মাতব্বরি করার জন্য বড়দের দাদাগিরির যে একটা টেকনিক থাকে সেটা তারা চালিয়ে যাবে। কিন্তু সেই কৌশলে তো একটা প্রভাব তো পড়ে নিশ্চয়ই। বাংলাদেশ ফ্যাক্টর বলে তো একটা ফ্যাক্টর কাজ করে তো পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতিতে। সেটা কি জাতীয় নির্বাচন কেউ প্রভাবিত করে না? কাদের জাতীয় নির্বাচন? দুই পক্ষেই, দুই পক্ষের। তাদের জাতীয় নির্বাচন আমাদের জন্য প্রভাবিত হয় না। এগুলো জাতীয় রাজনীতিও প্রভাবিত হয় না। এগুলো আমাদের লোকজনরা নিজেদের সুবিধার জন্য, মনে করেন আগে ওই ডোনার বলা হইতো, যারা আমাদেরকে সাহায্য করে ডোনার। পরে বলে যে ডোনার শুনতে একটু অসম্মানজনক মনে হয়, তখন বলে ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন সহযোগী। হ্যাঁ, এইসব সহযোগী বলে। আচ্ছা, ট্রাম্পের সাথে চুক্তি করলে আপনি কই হাতি কই মশা, সেখানে তার মতো সে নিয়ে এইগুলো গালভরা কথাবার্তা, স্কিন সেভিং লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস হয় আর কি। ওরা ওদেরটাতে কড়া থাকে, এবং বিশেষ করে ভারতীয় দেশপ্রেম এবং তাদের যে নিজস্বত্ব সেটা যে কঠিন আছে সেটা তো আমাদের মধ্যে নাই। আমাদের গরিব হইলেও ধরেন কত দামি গাড়ি চড়ে, কিন্তু তারা কি ওইরকম করে নাকি? তো সেগুলো অনেকগুলো মিলালে দেখবেন যে তাদের হিসাব আলাদা। এখন হাসিনা যখন বলছে যে মনে রাখবে কি দেই নেই, তো এইটা মনে রাখা সবার সময় মনে হবে। আপনার প্রণব সাহেব আসছে, তখন হরতাল ছিল বা নিরাপত্তা ছিল না বলে বেগম খালেদা জিয়া দেখা করে নাই। সেটার জন্য পরে কি ঘটলো, তাদের দলীয়ভাবে একটা প্রভাব থাকে সবার, ওরা এটা করবে। এখানে বেশি আশাবাদী হওয়ার কিছু নাই। তাদের পলিসি যেটা আছে ওরকমই থাকবে, আমার যেটা বিশ্বাস আর মানে মনে হয়। একেবারে বক্তব্য আপনার পরিষ্কার। ডক্টর মঞ্জু চৌধুরী, আপনি বদিউর রহমানকে যখন শুনছিলেন, কথা প্রসঙ্গে আসলো যে তিস্তার একটা ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা পারসেপশন ছিল বা এটা বলা হয়েছে যে মমতা ব্যানার্জির জন্য তিস্তা হয়নি, দিল্লি চায়, পশ্চিমবঙ্গ আসলে চায়নি। এখন দিল্লি এবং পশ্চিমবঙ্গ দুই ক্ষেত্রেই একই দল। তিস্তা নিয়ে তাহলে কি ভারতের যে চিন্তাভাবনা সেটাতে কি কোনো শিফট? বদিউর রহমান বলছেন যে না, সেটা আসলে নতুন করে হওয়ার কিছু নেই। আপনিও কি একইভাবে বিশ্লেষণ করবেন কিনা? শুধু তিস্তা কেন, আপনার যে গঙ্গা চুক্তি যেটা এক্সপায়ার করে যাবে এই ডিসেম্বরে এবছরই, সেটাও কি আপনি নিশ্চিত যে রিনিউয়াল হবে? আর অভিন্ন নদী আছে 53টা, কটা? অনেক 54টা নদী আছে। 54টা, হ্যাঁ। অ্যাকচুয়ালি
এই ভারতের এই নদীর বিষয়ে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। আপনার এরা আলোচনা করে কিন্তু কাজ করে না, এবং পানিকে তারা জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। আপনি দেখবেন যে বাংলাদেশে যে নদীগুলি ঢুকছে, ট্রান্স বাউন্ডারি রিভারগুলি ওদের আপস্ট্রিমে, ওদের অংশে, সেখানে কিন্তু নানাবিধ আছে, আপনার ড্যাম আছে, ব্যারাজ আছে, আপনার অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার আছে। এগুলি একেবারে আপনার একটা মালার মতো করে রাখছে। যখন পানি আমাদের সবচেয়ে বেশি দরকার ড্রাই সিজনে, সেই সময় কিন্তু এরা পানি কমায় দেয়। আর ওই সময় তো ন্যাচারালি পানি কম থাকে। আপনার যত পানি আসে এই বাংলাদেশে, আপনার ড্রাই সিজনে আসে 10 ভাগের 1 ভাগ, বাকিটা আসে বর্ষাকালে 10 ভাগের 9 ভাগ। ওই 10 ভাগের 1 ভাগ যে আসে সেটাকেও ওরা নিয়ে রেখে দেয় যতদূর পারে। আবার যখন বর্ষাকালে যখন ব্যাপক বৃষ্টিপাত হয়, সে সময় তারা তাদের ড্যাম ট্যাম ছেড়ে দেয়। আমরা উজানে অনেক আকস্মিক বন্যা হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আপস্ট্রিমের ড্যামগুলি ছেড়ে দেয় পানি, যেমন আপনার তেস্তায় ছেড়ে দেয়, সিকিমে, তারপরে সব নদীতেই তারা ছেড়ে গত দেয়। বছর ঘটলো না সব আমাদের ফেনী ওই অঞ্চল ফেনীতে হঠাৎ করে চলে হঠাৎ করে আসলো। চলে এই যে আসলো। পানির একটা যে রাজনীতি, সেটা যেটার কথা বলছিলেন, সেখানেও একটু আসতে চাই। মানে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আজকে বলছেন যে ভারত ও চীনের মধ্যে কোনো ফুটবল বাংলাদেশ হবে না, বরঞ্চ রেফারি হতে পারে। এবং চীনের প্রসঙ্গতে আপনার নিশ্চয় মনে আছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি যখন চীন সফরে যান, তিনি বলছেন যে চীনে অবশ্যই তিস্তা প্রসঙ্গটি আসবে। আপনি জানেন 2011 সাল থেকে তিস্তা নিয়ে বহু রকমের কথা হয়েছে, শেষ পর্যন্ত চীনমুখী হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। আরও 54টা নদীর কথা বলছিলেন। তাহলে ভারতের সাথে বাংলাদেশের এই পানি রাজনীতির একেবারে এই উষা লগ্নকে দেখছেন নতুন পর্বে? না, ভারতের ধরেন যে পশ্চিম বাংলার সরকার চেঞ্জ হয়েছে, আসামে তো সেম সরকারই আছে, তারপরে আপনার মেঘালয়, ত্রিপুরা সেম। এবং ভারতের যে বাংলাদেশের সাথে যে পানি নীতিটা, পানি কূটনীতি, সেই কূটনীতির প্রধান হচ্ছে যে বাংলাদেশ জন্য পানির জন্য ভারতের উপরে নির্ভরশীল থাকে। এটাই হচ্ছে মূল কথা। আপনি দেখেন যে গঙ্গা চুক্তি, যেটা গঙ্গা চুক্তি, তারপরে গঙ্গা ব্যারেজ বলে একটা প্ল্যান করা হয়েছিল, সেটাকে রাজবাড়ির পাংশার দিকে, ওইটা যদি কার্যকরী হয়, ওটা যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু ওই সাউথ ওয়েস্টের যে নদীগুলি বেঁচে যাবে। অর্থাৎ পানি সেখানে পানি ধরে রাখতে পারবে, ব্যারাজ করে ধরে ওই পানি কিন্তু ওইসব নদী দিয়ে গ্রীষ্মকালে যখন ড্রাই সিজন, সে সময় ছাড়লে আপনার স্যালানিটিও এনক্রোচ করতে পারবে না, তারপরে আপনার বায়োডাইভার্সিটি মেনটেন হবে, নদীগুলি বাঁচবে, একটা ভারসাম্য, ইকোলজিক্যাল ভারসাম্য ফিরে আসবে। কিন্তু ওইটা কিন্তু করতে দেওয়া হয় নাই। শেখ হাসিনার আমলে ভারত সেখানে নানাবিধ বাধার সৃষ্টি করছে। অর্থাৎ আমরা যেন পানির জন্য এই ভারতের উপর নির্ভরশীল থাকি। তিস্তাতে তারা নানাবিধ বাধা দেয়, বলে শিলিগুড়ি করিডোরের কাছে এখানে চাইনিজ যদি কাজ করে আমাদের নিরাপত্তাহীনতা হতে পারে। কিন্তু একটাবার তারা বলে না যে গজলডোবা বাঁধে, জলপাইগুড়িতে গজলডোবা বাঁধে 100% পানি কিন্তু তারা ওই মহানন্দা নদীতে নিয়ে যায় ক্যানেল করে। যে পানিটুকু আসে সেটা আপনার ওই যে বেসাল যে এটা মানে নদীর তলদেশ থেকে যেটুকু পানি উঠে সেই পানিটুকুই আসে। অ্যাকচুয়ালি 500, 700, 1000 কিউসেকের মতো পানি আসে কোনো কোনো সময়। অর্থাৎ তিস্তায় আমাদের যেটা করতে হবে, আমাদেরকে পানি ধরে রাখতে হবে। উই হ্যাভ টু স্টোর দ্য ওয়াটার। আপনার আমাদের ছোটো ছোটো যেসব নদী আছে, সেই নদীগুলিকে দুই দিকে বাঁধ উঁচা করে এবং রেগুলেটর কিংবা স্লুইস গেট করে ওইখানে যদি আপনার পানি ধরে রাখেন, সেই পানি কিন্তু আপনার এই গ্রীষ্মকালে ইউজ করতে পারবেন। আমাদের যে খাল কাটার যে প্রোগ্রাম, আমি মনে করি কি খাল কাটা না, শুধু খাল সংস্কার। অনেক খালকে বা অনেক নদীকে এইভাবে যদি আমরা স্টোর করে রাখি, তাহলে ভারতের উপরে পানির জন্য আমাদের আর নির্ভর করতে হবে না। ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই বদিউর রহমান, যে ভারতের উপরে পানির এই নির্ভরতা কমানোর ক্ষেত্রে তাহলে তো আমাকে কারো না কারো সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। সেটা যদি চীন হয়, তাহলে তো আবার আরেক ধরনের ভূ রাজনৈতিক বাস্তবতার ভিতরেও বাংলাদেশ পড়ে যাচ্ছে। চীন মার্কিন সম্পর্ক, ভারত, মানে এই যে সমীকরণ, সেটা আসলে বাংলাদেশের মতো বর্তমান বাস্তবতার কথা কেন বললাম সেটাতেও আসবো, কতটুকু সম্ভব আপনি দেখছেন?
বাংলাদেশের যে অবস্থান, গ্লোবাল অবস্থানের মধ্যে, এটা তো লুক্রেটিভ সবার জন্য। এখানে ক্ষমতা এবং নিজেদের প্রভাব বিস্তারের জন্য সেই অনেক দূরের ট্রাম্প যেরকম চাইবে, আমেরিকা যেমন চাইবে, তেমনি প্রতিবেশী দুইটা বৃহৎ শক্তি চীন এবং ভারতও চাইবে। চীন এবং ভারতের মধ্যে তাদের কিছু সমস্যা নিজেদের আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে তো দুই পক্ষই চাইবে তার প্রভাব যেন বেশি থাকে। আপনি বাংলাদেশের স্বার্থে কতটুক কোন গ্যাসা হবেন, কতটুকু আদায় করতে পারবেন সেটার উপর নির্ভর করবে। আপনি বিরাট যে বর্ডার আমাদের ইন্ডিয়ার সাথে, ডিজোন তো করা যাবে না। আপনি ডিজোন করে এমন শক্তি কি আপনার থাকবে যে ঠিক আছে বর্ডার লাইনে পানিতে যখন পানি ছেড়ে দেব তখন আমরা তলিয়ে যাই, তাহলে আপনার সেই পয়সা আছে বিরাট করে আপনি বড় ওয়াল করে তাদেরকে ডুবাই দিবেন, ভাসাই দিবেন। ইন্টারিমের সময় অবশ্য এই যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখলাম অনেকে বাঁধ টাদ নির্মাণ করে ফেলবেন। এগুলা কার? ইউনূসের আমলে? ইউনূসের আমলে কথাবার্তা আপনি কোনো হিসাবে আনবেন না। ওইটার মতো বাজে সরকার, খারাপ সরকার বাংলাদেশে হয় না, ওইটা বলে লাভ নেই। এখন পলিটিক্যাল পার্টি সব সময় পাওয়ার চায়, ক্ষমতা থাকা হলেও বড় উদ্দেশ্য হয়। তো ক্ষমতা থাকা যেখানে সবসময় বড় উদ্দেশ্য হয়, তখন তার অনেক কূটকৌশল থাকে, যেটাকে আমরা ডিপ্লোমেসি বলি বা কূটনীতি বলি। কূটকৌশলের মধ্যে বড় শক্তির কাছে পারতে না গেলে কোনো রকমে আপোষ করে টিকে থাকতে চায়, যেমন হাসিনা করেছে। তো সেই ক্ষেত্রে এখন বাজাদের পলিসিটা কি হবে, তারা চীনে গিয়ে কথা বলতেছে, সেখান থেকে তিস্তার জন্য কতটুক আশ্বাস পাবে, আর এখানে ভারতের সাথে কতটুক ব্যালেন্স করবে। ওই যে সময় ইউনূসের আমলে খুব স্লোগান হইল না কি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এভাবে কথাবার্তা বললো না, সেভেন সিস্টার খেয়ে দেওয়া হবে। তো এইগুলা হয় সেভেন সিস্টার্স নিয়ে। আপনি যেটা করতে পারেন সেটা হইল ওই যে প্রকাশ বড়ুয়া টরুয়া কিছু দিয়ে এখানে যদি আপনি কেওটিক সিচুয়েশন করতে পারেন, জামাতের মন্ত্রী থাকলে নিজামি জাহাজে করে অস্ত্র এনে যদি না দেখার ভান করে ওইখানের জন্য কিছু করতে পারেন। না, এই কথা তো বদিউর রহমান মানে বলা হয়েছে যে বিচ্ছিন্নতাবাদীদের দরকার হলে বাংলাদেশের ট্রেডিং দিয়ে ভারতের বিপক্ষে ব্যবহার করা হবে। তাতে কি রাজনৈতিকভাবে বাংলাদেশ কি মাইনাস পায়? এই ধরনের কোনো গেইন হবে না, বাংলাদেশের কোনো গেইন হবে না, বরং সেটার সুযোগ নিয়ে ইন্ডিয়া আরও ভালো সুযোগ নেবে। আগে কি আমরা দেখছি যেগুলো হয়, এখন আমাদের এই পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তির পরেও যে অশান্তি হয়, তো সেগুলো কোথার থেকে আসে? গতকালকে দুজন মারা গেছেন। বনে জঙ্গলে আশ্রয়টা কোথায় যায়? গভীর জঙ্গলের পরেও গভীর সম্পর্ক কোথায় থাকে? তো এর মধ্যে ব্যালেন্স করে, ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স অ্যান্ড ব্যালেন্স অফ কনভেনিয়েন্স, এই দুইটার মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে। সরকারের তো ব্যালেন্স ছাড়া উপায় নেই, কারণ বড় তো সবগুলা। এমন কিছু শক্তি যদি থাকতো যে পাল্টা কিছু করবে, আপনি কি করে রোহিঙ্গা এসে গেল, ঠেকাইতে পারতেছেন? হ্যাঁ, ইনু সাহেব বলছে যে ওই পরের ঈদের না কোথায় ওখানে যাইয়া তারা ঈদ করবে, আর কি তারা ঈদ করবে, করছে নাকি ঈদ? এইগুলো বুলির বেলা এরকম হবে। কিন্তু আমি পরিষ্কার যেটা বুঝি, ছোটোর উপর বড় যে চাপ থাকে, অনৈতিক চাপ থাকে, এবং পলিটিক্সের মধ্যে চারটা জিনিসের তো ইথিক্স থাকে না, ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, এই চারটাতে কোনো ইথিক্স থাকে না। সেখানে যে যেভাবে টিকে থাকতে পারে, ইভেন প্রয়োজনে যে ম্যাকিয়াবেলি হয়ে টিকে থাকবে, সেটাই অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সর্বশেষ যেটা আছে সেটার উপর নির্ভর করবে। মনে করেন যদি এই একটু 24-এর যে আমির ইলেকশন হইল হাসিনার 7ই জানুয়ারির, কেমন, তো সেই সময় আমি আমার কলামে লিখছিলাম যে শেখ হাসিনা কায়দা করে যেগুলো চিৎকার করতেছে, এ রবের কিছু দেখ, তানিয়ার একটা সিট দেখ, এরে দেখ, ওরে দেখ, এগুলা যেমন বাজা দেবার করলো, বাজা দিয়ে একজন না গণপরিষদ, তারপরে গলাবাজি করে জোনায় টোনায় কতগুলো নিয়ে এসে মুখ বন্ধ করছে না? তো সেই সময় যদি এটা করতো, আর সাথে সাথে যদি কোটার এটা মাইনে হতো না, কপাল মন্দ হইলে যেটা হয়, অন্যেরা ওই তাবা গরম করলো, ছেলেফেলেরা কোটা আন্দোলনে রুটি সেঁকে ফেলছে অন্যেরা, এটা টেরিফাই নেই। তো ঠিক রাজনীতি একদম সেগুলো চলবে, যে যেটা সুবিধা নেয়। প্রণবের সাথে দেখা করে নাই, প্রেসিডেন্ট আসছে, সেটাকে আওয়ামী লীগ
কি কায়দা করে এটার পক্ষে নেওয়ার জন্য বোঝায় এটা মানে সেটার একটা আলাদা রাজনীতি হয়েছে। হ্যাঁ চলবে। ডক্টর মজিদ চৌধুরী, আপনি বদিউর রহমানকে শুনছিলেন, তার বক্তব্যের সাথে আপনি যদি কিছু অ্যাড করতে চান সেটা তো হবেই। একটা বাস্তবতার কথা বলছিলাম, বা বড়দের সাথে ছোটদের সম্পর্ক। আজকে বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি জাপান থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে বিমানবন্দরে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বাস্তবতার আলোকে দেখার প্রয়োজন। মানে এই চুক্তির বাস্তবতাটা কি তাহলে এটাই যে ওনারা যেহেতু বড়, ন্যায্য অন্যায্য যাই হোক সেটা আমাদেরকে মেনেই নিতে হবে? আপনি দেখুন যে কয়েকদিন আগে যে বাস্তবতাটা হলো যে 43,000 কোটি টাকার আপনার প্লেন কিনলেন, 14টা প্লেন। আপনার প্লেন কেনার কি এখন সময়? আপনি যদি প্লেন না কিনতেন তাহলে কি এই লোকজন যেতে পারতো না? অন্য এয়ারলাইন্স তাই, আমাদেরও তো আছে, ভাড়াতেও আনা যায়। আপনি এই 43,000 কোটি টাকা, যেটা পদ্মা ব্রিজের থেকেও অনেক বেশি খরচ, সেটাকে তো অন্য জায়গায় ইউজ করতে পারতেন। আপনি মেট্রো রেল চালু করতে পারতেন, আরও বিভিন্ন এসে। তাই এইটাই কি বাস্তবতা? এই বাস্তবতায় এরা যে বলছে এতদিন যে দিল্লি না ঢাকা, তো এখন ঢাকা না ওয়াশিংটন, ওয়াশিংটন না ঢাকা, এই বিষয়ে। সুতরাং কথা হচ্ছে যে এখানে নাটের গুরু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কেন ওনার যে টেনিউর শেষ হওয়ার 60 ঘন্টা আগে এই একটা চুক্তি করলো? চুক্তি ভালো মন্দ আমি বলবো না, ডিটেলসে আমি পরে যাব, কিন্তু এই চুক্তিটা করার কি ওনার কোনো এখতিয়ার ছিল? লজিক্যাল এখতিয়ার, বা মানে সাংবিধানিকভাবে, কিংবা কোনোভাবে, বা সাধারণ একটা কমন সেন্সে যে ওরা তো চলে যাচ্ছে, সেইখানে আপনি এমন সব চুক্তি করলেন যার ফলে যে যেমন শূকরের মাংস যদি কোনো প্রোডাক্টে, কোনো খাদ্যে, কিংবা কোনো মেডিসিন বা বায়োলজিক্যাল প্রোডাক্টে যদি আপনার লার্ড থাকে, শূকরের চর্বি থাকে বা শূকর মাংস থাকে, সেগুলো কিন্তু FDA, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওটাকে বাতিল করবে না, কারণ ইট ইস ওকে। এখন আমরা যদি এই ধরনের কোনো প্রোডাক্ট আনি, আমাদের কিন্তু টেস্ট করার কোনো অধিকার নাই, আপনি নাকচ করে দিতে পারবেন না। FDA এর সার্টিফিকেট হচ্ছে ফাইনাল। এখন এই ঘটনাটা কি হলো? দাঁড়ালো যে ঘটনাটা যে ব্রিটিশরা আপনার 1857 খ্রিস্টাব্দের ওই এনফিল্ড একটা রাইফেল বাইর করছিল। এনফিল্ড রাইফেলের যে এই যে কার্তুজ, ওই কার্তুজটা আপনার শূকরের আর গরুর চর্বির মধ্যে একটু প্রলেপ দিয়ে দিত, যাতে ওইটা তাজা থাকতো, মানে ফায়ারিং করতে সুবিধা হতো। তো আমরা আমাদের যে ধর্মবিশ্বাসটা কোনো রকমে বজায় রাখছি। ইউনূস সাহেব আমাদের এখানে শূকরের মাংস বা শূকরের এই লার্ড খাওয়ায়া মাস স্কেলে সে ধর্মচ্যুত করতে চাচ্ছে। ব্রিটিশরা কিন্তু চাচ্ছিল যে ব্রাহ্মণ এবং মুসলিম যে সৈন্য, তাদেরকে শূকর আর গরুর চর্বি দিয়া ধর্মচ্যুত করে একটা গ্রুপ করতে চাইছিল, যে তারা 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 ফাইট করবে তাদের পক্ষে। ডক্টর মঞ্জু চৌধুরী, আপনি মানে যেই অভিযোগ বা বিশ্লেষণ যেটাই বলি, মানে আমি বলতে বাধ্যই হচ্ছি যে খুবই সেন্সিটিভ একটা অভিযোগ বাংলাদেশের পার্সপেক্টিভে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চুক্তির ব্যাখ্যাতে যেটা আমি আসলাম। আমি একটু বদিউর রহমান আপনার কাছে আসতে চাই। এই চুক্তি নিয়ে যখনই আলোচনা হয় অবশ্যম্ভাবীভাবেই একটা প্রশ্ন চলে আসে, মানে কবে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, সেগুলো তো হয়েছে, মানে এই চুক্তি বাধ্যবাধকতাটা এমন করতে হলো কেন, সেটা কি আপনি এই প্রশ্নের উত্তর পেয়েছেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে দেশীয় গণমাধ্যমে কখনো কথা বলেন না, এটা নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যাও আমি আসলে পাইনি। আমি তো পাইনি, তবে ডক্টর ইউনূসের এই চুক্তি করা নিয়ে আমার পরিষ্কার একটা বিশ্বাস, আমার ধারণা যে সেখানে তার ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ আছে। কেমন ধরনের স্বার্থ আছে? সে নোবেল পাওয়ার সময় তার স্বার্থ কী ছিল? বিল ক্লিন্টনের ফাউন্ডেশন, হিলারি ক্লিন্টন, সেগুলো সে দান করছে। আর নোবেল পাওয়ার জন্য সব সময় কতগুলো ক্রাইটেরিয়া থাকে, এটা প্রকাশ্যে বলা হয় না, বিশেষত শান্তি চুক্তিতে। সেটা হইল আপনার একটা ইহুদি কানেকশান থাকে। হিলারি ক্লিন্টনকে নিয়ে সে কানেকশান আছে, বা হার্ভার্ডের ছাত্রছাত্রী হইতে হয়, ওগুলো একটা কানেকশান থাকে। তো ইউনূসের যে নোবেল শান্তি চুক্তি পাওয়া, এটার যদি শানে নজুল বাইর করা হয় তাহলে দেখা যাবে যে ওরকম একটা কানেকশান থেকে হয়েছে। এইবারে যে বাণিজ্য চুক্তি,
করল ইউনুস, এটা কোনো রকমের তার মোরাল এখতিয়ারও আসে না। 2 দিনের যুগী বাতেরে অন্য করার কোনো দরকার নাই। লায়াবিলিটিটা চলে আসছে এখন ইলেকটেড গভর্নমেন্টের উপরে। এমন আমি জানি না এই বাণিজ্য চুক্তির বিষয়ে বাজাদের সাথে তারেক সাহেবের সাথে ইউনুসের কোনো আলাপ টালাপ আগে হয়েছে কি না, কারণ দুতিয়ালি তো বেশিরভাগ করেছে ডক্টর খলিল। ডক্টর খলিলরা এই জাতীয় লোকরা এই দেশে কখন আসে, ফখরুদ্দিন সাহেবরা কখন আসে, আলী রিয়াজরা কখন আসে, তাদেরকে কেউ পুশ করে গাইড করে। ডক্টর খলিল এর আগে কিন্তু বিচারপতি আরেকজন যখন প্রধান উপদেষ্টা হইল লতিফুর রহমান, লতিফুর রহমান সাহেবের পিএস হয়ে আসছে ছিলেন। সেটা রিলেটিভই হোক বা যেভাবে হোক সেই সময় আসছে। ফরেন সার্ভিসের ফার্স্ট বয় ছিল 76-এর পরীক্ষা, কিন্তু বাংলাদেশে তো বেশি দিন থাকে না, বাইরে চলে গেছে। আলী রিয়াজ কোথায় ছিল? ইউনুস কি বাংলাদেশি নাকি? ইউনুস ইন্টারন্যাশনাল নাগরিক। বাংলাদেশের বাংলা একাডেমিতে তারা কোনো সময় আপনি দেখবেন নাকি? বৈশাখী দেখেন। এখন হুট করে এগুলাকে কারা পুশ করলো, কারা আনলো, সেগুলো আছে তাদের স্বার্থে। এই সকল ফিগারগুলো তো এস্টাবলিশ করা হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, ফিগারগুলো এস্টাবলিশ করা হয়েছে। আপনার ঠেকায় পড়লে তখন মানুষের বাস বিচার থাকে না। বাচ্চা কাচ্চাগুলো আন্দোলন করছে কোটা নিয়ে, তারা কি মানসিকভাবে প্রস্তুত ছিল তারা রাজনীতিবিদ হবে? আইসাই এই কম বয়সে ক্ষমতায় বসে যান। মানে আপনি কি বলতে যাচ্ছেন এই সকল ব্যক্তিদেরকে দিয়ে এই কোটা আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে? ইয়েস, হাইজ্যাক কি, এটা দুস্তুর মতো হাত ছাড়া অন্য ঘন্টে চলে গেছে। মানে ডক্টর ইউনুস তাহলে কোটা আন্দোলনের ফসল যে ঘরে উঠলো না সেটার অন্যতম বড় কুশীলব বলতে চাচ্ছেন? ডক্টর ইউনুসকে আনছে কারা, আগের থেকে যোগাযোগ কারা করেছে? তাই তিনি তো বলেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা, তিনি প্যারিস থেকে যখন নামলেন তখন তো ছাত্ররাও গেল, মানে তাকে নিয়ে আসলেন উদ্বাহ করে। আচ্ছা, উনি নিয়ে আসছেন, আমাদের জেনারেল সাহেবরাও তো কড়া করে রিসিভ করলেন। প্রথম জেনারেল সাহেব বলছে না যে আমার উপর আস্থা রাখেন, আমি দেখব। তাহলে পরে দেখেন নাই কেন? ইউনুসকে মেনে নিচ্ছেন কেন? দেখেন নাই তাদের দুর্বলতা আছে। উনি নিউট্রাল হয়েও দেখতে পারেন না, কারণ তাদের আগের ইতিহাসের মধ্যে তারা 2 প্রেসিডেন্টকে মারছে। যতই বলে হোক যে এটা একটা দলচ্যুত বা বিশৃঙ্খল ওরা, তো তারা তো বিশৃঙ্খলের, তারা তো বঙ্গবন্ধু জাতির পিতাকে মারছে, তারা প্রেসিডেন্ট জিয়াকে মারছে, তারা আরেকজন ওটাকে তো মারার সামিলে, তার কোনো নিরীহ মানুষ বিচারপতি সত্তা তারে এসে মারছে। এরপরে আবার তারা একবার 111-এ আসছে। তো সেই সব হেরিটেজের মধ্যে একটা লিগাসি খারাপ ছিল, সমালোচনা ছিল, সেই জন্য দেখবো বলে আর দেখতে আসে নাই, না আসে এদিকে হইল। কিন্তু বুকে পাথর দিয়ে তো ইউনুসকে মেনে নিয়েছেন উনি, বলছেন না? পরে পত্রিকা আসলো 111-এর কথা আসলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাও তখন আসে। হ্যাঁ, সেই সময় ইউনুস আসে নাই কেন? ওটা আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে জিজ্ঞেস করেও জেনেছি। কোনো এক অকেশনে তার পাশে আমি বসছিলাম, তো ছবি উঠানোর জন্য আসলে আমি তার সাথে ছবি উঠাই নাই, কিন্তু জিজ্ঞেস করছিলাম যে আপনি খোলা সিটি দিলেন, সে খোলা সিটি বন্ধ করে ফেললেন। 111-এ ফখরুদ্দিন আগে তো আপনাকে চেয়েছিল, আপনি আসেন না কেন? তার ক্লিয়ার কাট জবাব ছিল তখন। উনি কথা বলেন কিন্তু চমৎকার, এটা খেয়াল রাখেন। 84-85 বছর বয়স, তার উচ্চারণ এখন এত চমৎকার, এত সুন্দর, হাই সাউন্ডিং লফটি ওয়ার্ডস এমনভাবে বলে, অন্তঃশ্বাস শূন্য সেটা পড়ে। তিনি বলছিলেন যে তখন তো কনস্টিটিউশনাল বাইন্ডিংয়ে 3 মাস ছিল, 90 দিনের ব্যাপার ছিল। 90 দিনে তো কিছু করতে পারবো না। তার কিছু করার শখ ছিল, ফেয়ার ইলেকশনের দিকে না, কিছু করতে চায়। হি ওয়াজ পাওয়ার লাভার, সেই জন্য তখন আসে নাই। পরে যখন ফখরুদ্দিন 2 বছর থেকে গেল 111-এর সময়, বলে আমাকে 2 বছর বললে তো আমি আসতাম। তো এইবার ওনার সেটা ছিল, যেমন আমি নিজেও তার বক্তৃতায়, এই জন্য মনে হয় ওই যে ঈদের নামাজের সময় তাকে বলছিল যে স্যার দালালদের কথা শুনবেন না, 5 বছর থাকেন। 5 বছর আমিও তো বলছি, আপনি দালাল কি বলেন? আমিও তো বলছি ওনাকে 5 বছর সময় দেন, কারণ উনি যে স্বপ্ন দেখিয়েছেন ওনার নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে, এগুলো এক কথা কয়বার বললো, গুডুভিরের কথা তো একই আসে। আপনার তাকে সংবর্ধনা দেওয়ার সময় উনি বলছিলেন যে তিনি বাংলাদেশটাকে এমনভাবে দেখতে চান বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিবে। তার এইরকম সুন্দর কথাবার্তা শুনে আমিও বলছি তারে 5 বছর দেন, আর 5 বছর না দিতে চান হাসিনা 6-7 মাস, যেটা এটা বাদ দিয়ে বাকিটা দেন। কিন্তু মাস 2-1 2.5 যাওয়ার পরে দেখা গেল আল্লাহ ভিক্ষার দরকার না, কুত্তার সামনে। আর উনি বাণিজ্য চুক্তি কী করে গেছে এটা শুনেন। এটা হইল গ্রামে এক শয়তান বুড়া ছিল, ওই শয়তান বুড়া সবসময় মানুষের পশ্চাৎ দেশে কনিষ্ঠাঙ্গুলি দিত। তো হে যখন মরে যাবে তখন সে বললো যাচ্ছে মরার পরে তো এগুলো করতে পারবো না। সে ছেলে ফেলেরা একটা ওসিয়ত করলো, দেখ বহুত তো খারাপ কাজ করছি, মরার পরে আমার কবর টবর দিস না।
ওই 3 মাথার রাস্তার মধ্যে আমার পাশা দিয়ে চুল ঢুকাই দিয়ে আমার ঝুলাই রাখিস, তাহলে আমার একটা ফায়ার শিখতে হবে, মানুষ বলবো যে সে অন্তত মরার পরে নিজের ভুল বুঝতে পারছে। তো ছেলেরা ওসিয়ত পালন করছে, পুলিশ এসে ছেলেদের বান্ধা লই যায়, গ্রাম এরিয়া বান্ধা লই যায়, এটা কি করলি? তো ইউনুসে তো এইসব করে সেগুলো করে গেছে। আরেকটা নোবেল পাইতে চাইতেছে কিনা আল্লাহ মালুম। আর একটা নোবেল মানে প্রাপ্তিতে আসলে কত দিন অপেক্ষা করতে হয় সেটার জন্য মনে হয় আমাদের একটু অপেক্ষা করতে হবে। একজন দর্শককে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয়তে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি আজ স্যারের কাছে আমার হলো বদি হলো সালাম স্যারের কাছে আমার একটা জিজ্ঞাসা আর কি, প্রশ্ন না জিজ্ঞাসা। আমার জিজ্ঞাসাটা হলো কি, এই যে আপনার হলো 5 তারিখের পরে এই যে এনএস সরকারের জামাত এবং হলো এনসিপি এরা ভারতকে নিয়ে এত গরম গরম কথা বললো, এত পক্ষে বিপক্ষে কথা বললো, বলার কারণ হচ্ছে কি শেখ হাসিনাকে ওই দেশে স্থান দেওয়ার কারণে। আচ্ছা, একটা দলকে একটা ব্যক্তিকে যদি একটা দেশে স্থান দেওয়ার কারণে একটা দেশের সাথে লড়াই করাটা কি আমাদেরকে ঠিক হয়েছে কি না, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, ভারত আমাদেরকে সুনজরে বর্তমান ভবিষ্যতে দেখবে কিনা, আর ভারতের সাথে আমরা ফাঁদে পাও দেবো না দেবো না, বা পাও আমাদের পাওটা ফাঁদে দেওয়ার জন্য পুরো দল চেষ্টা করতেছে কিনা, এটা আমার জিজ্ঞাসা। অসংখ্য ধন্যবাদ মুক্তার আলী আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে আরো একজন দর্শক টেলিফোনে আসলে যুক্ত আছেন, তার প্রশ্নটি তাহলে শুনে নিই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, নির্বাচন আসলে তিস্তা ইস্যুকে কেন্দ্র করে সরকারের পরিবর্তন হয়, ঠিক আছে, কিন্তু হাওরের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। বর্ষাকাল আসলেই তাদের ফসল বর্ষার পানিতে ভেসে যায়। তো এর স্থায়ী সমাধানের উপায় কি? এটাই হচ্ছে প্রশ্ন দুজন অতিথির কাছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বদিউর রহমান, আপনি বিশ্লেষণ করছিলেন, একজন দর্শকের প্রশ্ন ছিল। আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনে আমি ডক্টর মঞ্জুর চৌধুরীর কাছে যাব। দর্শক বলছেন যে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া, তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার বিভিন্ন মন্তব্য ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেটা কিছুটা বিঘ্ন করেছে কিনা, ভারতের সাথে নজরের একটা প্রসঙ্গ আসে, সুনজরেও এখন থাকা যাবে কিনা, বা সেটা নিয়ে আসলে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, তিনি এই ব্যাখ্যাটা জানতে চাচ্ছিলেন। এখন কি অবস্থা দাঁড়াচ্ছে? মুক্তার আলী সাহেব বগুড়া থেকে। হাসিনার ভারতে যে অবস্থান, হাসিনা নিজে বলছিল যে শেখ হাসিনা পালায় না, পরে যখন গেলেন সবাই বলল যে পালাইছে শেখ হাসিনা পালাইছে। আমি এটা ডিসএগ্রি করি। হাসিনা পালায় নাই, ওটার উপর আপনি কমিশন করে আসল তথ্য বাহির করেন যে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করছে কারা, কোন প্রেক্ষিতে কেমন যোগাযোগ হয়েছে, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এত সুন্দর করে হেলিকপ্টারে গেল কিভাবে। আমি প্রায় বলি, এক কথা বারবার বলি, যে শেখ হাসিনা কি নিজে হেলিকপ্টার চালাতে পারতো, প্লেন চালাতে পারতো? শেখ হাসিনা কি ইরানের শাহ নিজে প্লেন চালাই চলে গেছে? তো শেখ হাসিনাকে এইভাবে কারা পাঠাই দিল, কেন পাঠাইল? এবং বাইরে তো শোনা যায় শেখ হাসিনা গুজব হোক যেটা হোক বলে যে ঠিক আছে আমারে গোপালগঞ্জে পাঠাই দাও, টুঙ্গিপাড়া পাঠাই দাও, বা থাকুক যেটা ঘটবে, কিন্তু তাকে পাঠাইলো কারা? দেয়ার লাইস বিগ কোশ্চেন। সেটা যদি বাইরে হয় 5 বছর 10 বছর পরে তখন বুঝাবে এই যোগাযোগগুলো কে করছে। আর এখন তাহলে মানে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটা তাহলে কোন দিকে যাচ্ছে আর কি? ভারত বিরোধিতা এই দেশের রাজনীতির একটা অনুষঙ্গ। যখনই বুঝে যে ভারতের বিরোধিতা করলে একটু ফ্লোর পাওয়া যাবে, সেই সময় বেশি হইয়াল্লা করে। কিন্তু যখন দেখে মরতে যায়, চাপ পড়ে যায়, তখন আবার অনেকটা লেজ গুটিয়ে বলতে হয় আর কি, কূটনৈতিক লেজ গুটিয়ে ভারতের কাছে যেতে হয়। তো এখন বাজার সরকার সেটা ওই যে চীন বলেন, আমেরিকা বলেন, সবগুলা মিলিয়ে ভারতকে কোন পজিশন নেবেন যে সবার আগে দেশ, এটা আরও সময় লাগবে বোঝার জন্য সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী। আপনার কাছে আসতে চাই, পটুয়াখালী থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে তিস্তা নিয়ে এত কথা হয়, কিন্তু হাওড়ে প্রতি বছর যেই হড়কা বান বলা হয়, যেটার কারণে প্রচুর ধানের ক্ষতি হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই হাওড় পাড়ের মানুষের এটাই কি তাহলে নিয়তি? না, নিয়তি হওয়া উচিত ছিল না, কিন্তু নিয়তির জন্য আমরাও কিছুটা দায়ী। যেমন ধরুন আপনার যে কিশোরগঞ্জের হাওরগুলিতে সেইখানে আপনার যে রাস্তা করা হয়েছে, অল ওয়েদার রোড, এটা কিন্তু হাওরের পানির প্রবাহে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। অ্যাট দ্য সেম টাইম
আপনার যে উজান থেকে ভারত থেকে যে পানিটা আসে একসাথে অনেক পানি ছেড়ে দেয়, আর আপনার যে যত বাঁধ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি পানির ফ্লো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, হাওড় তো একটা বিশাল জলাভূমি যাচ্ছে, সেইখানে যে বাঁধগুলি দেওয়া হয় বাঁধগুলি কিন্তু আপনি দেখবেন যে একেবারে জাস্ট সামান্য সাধারণ বাঁধ, যদিও জনগণকে সেখানে সম্পৃক্ত করা হয়, যে বাঁধের যে কমিটি, স্থানীয় জনগণকে আসলে সম্পৃক্ত না করলেও তো বাদগুলো রক্ষণাবেক্ষণ একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, প্রেসিডেন্টের তো ওইটা তো খুবই ক্ষতি করে ফেলছে ওটা। আর এই যে বাঁধগুলি দেয় অস্থায়ী, প্রত্যেক বছর যে বাঁধগুলি দেয় এগুলি ঠিক মতো হয় না, ছোট মানে একেবারে দুর্বল বাঁধ ভেঙে যাচ্ছে, এগুলিকে ঠেকানো সম্ভব ছিল। তো এই জন্য এই বাঁধগুলি যেটা, এটা একটা স্থায়ী সমাধান করতে হবে। মানে কেবলমাত্র তিস্তা মহাপরিকল্পনা, মানে আমার হাওড় মহাপরিকল্পনারও আসলে একটা সময় চলে এসেছে। শুধু হাওড় না, আপনি দেখেন যে ছোট ছোট যে নদী, মাঝারি নদী, সেই নদীগুলি তো মরে যাচ্ছে। এই নদীগুলি তো আপনার ব্যবহার করে যে একটা নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যেত। আমাদের তো 22,000 কিলোমিটার নদীর পথ, মাত্র 4,000 কিলোমিটার রাউন্ড দ্য ইয়ারই হয়, হ্যাঁ, বাকিটা সিজনাল। কিন্তু এই নদীগুলি যে পরিবহন ব্যবস্থাকে ধ্বংস করছে প্রথমে ব্রিটিশরা, যখন রেলওয়ে করছে, রেলওয়ে করার ফলে আপনার যে পানির যে প্রবাহটা, স্বাভাবিক স্রোত, সেটা ন্যাচারাল ফ্লোটাকে নষ্ট করছে। বিশেষ করে চলন বিলে অনেক নদী একসময় এসে মিশত, এটা একটা নষ্ট করছে। তারপরে হয়েছে যে আমাদের রোড সিস্টেম, আমরা সম্পূর্ণভাবে একটা নদীমাতৃক দেশে আমরা রোড, রেল এবং সড়ক ভিত্তিক পরিবহন ব্যবস্থা করতে চাই। এটা করাটা ঠিক হয় নাই। এখনও আমাদের সময় আছে, আমরা নদীগুলিকে রিক্লেইম করতে পারি। যেমন দেখেন অনেক নদী আছে যে নদীতে কোনো নৌকা চলতে পারে না। ডক্টর মঞ্জুর চৌধুরী, এই প্রসঙ্গেই আসলো যে সরকারের যে চলমান খাল খনন প্রকল্প, আপনার কি মনে হয় এটা আপনি যেই নদী ব্যবহার করে পরিবহন ব্যবস্থা, সেটাকে কি কোনো সাহায্য করতে পারে কিনা, বা না, সেটা তো সম্পৃক্ত কিনা? নদী আর খালকে তো আলাদা করে দেখার উপায় নাই। আপনার খাল তো নদীর সাথে সম্পৃক্ত থাকে, নদীতে পানি না থাকলে আপনার খালেও পানি থাকবে না। সুতরাং এইখানে নৌ পরিবহন ব্যবস্থা, মানে এই নদীগুলিকে সচল করার জন্য অনেক নদী আছে। আপনি ইচ্ছে করলে কচুরিপানা উঠে ফেলেন এবং বিআইডব্লিউটি উদ্যোগ নেয়, ছোট ছোট পন্টুন দিয়ে দেয়, তাহলে দেখবেন যে ওই নদীগুলিতে কিন্তু আপনার নৌকা যাওয়া আসা করতেছে। অনেক আছে, পণ্য আছে যেগুলি ট্রাকে করে নেওয়া খুব কঠিন, যেমন বাঁশ একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশের অর্থনীতিতে। আপনি যেমন ধরেন মাটির হাঁড়ি পাতিল, অন্তত মানে স্থানীয় পর্যায়ে একেবারে এইগুলি কিন্তু অনেকটা সহজতর হয়ে যায়। এখন তো আরো হচ্ছে যে আপনার সোলার পাওয়ার নৌকা যদি ইউজ করে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং মানুষ যাওয়া আসাও করতে পারবে। রাস্তার উপরে চাপ কমায়া নৌ পরিবহন ব্যবস্থাটাকে মাঝারি ছোট নদীগুলিকে ইউজ করে অ্যাটলিস্ট আপনার 10,000 কিলোমিটার নৌপথ সৃষ্টি করা সম্ভব। বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই। বিভিন্ন প্রসঙ্গে তো আজকে কথা হচ্ছে, অনেক কথা বলা হয়েছে, যেগুলো বলা হয়নি সেগুলো নিয়ে আলোচনা করছি। হামে আজকের যে মৃত সংখ্যা 9 বা 11 জন মারা গেছেন শিশু, সব মিলিয়ে 350-র বেশি শিশু গত কয়েকদিনে বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। আজকে একটি সংবাদ আপনাকে দিই যে একটি গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন যে টিকার সংকট, হামে শিশুর মৃত্যুর ঘটনা, এটা তদন্ত শুরু করেছে সরকার। হামে কেন এতগুলো শিশুর মৃত্যু হলো, এক্ষেত্রে কারো গাফিলতি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে, সবাইকে জানানো হবে। আর শুধুমাত্র হাম না, আপনি জানেন যে গণমাধ্যমের খবর ভিটামিন এর ক্যাপসুল সেটাও পায়নি, এবং থাইরয়েডের ওষুধ বিনামূল্যে বিতরণ করা, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, সরকারের যে সকল উদ্যোগগুলো ছিল এগুলো বাধাপ্রাপ্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন জানতে চাই যে এই যে গাফিলতি আপনার দৃষ্টিতে কেমন? গাফিলতি কার গাফিলতি? গাফিলতি তো একটা সংবাদ যেটুকু পড়েছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা ইউনিসেফের ওইসব তরফ থেকে কিন্তু এটা একটা ইঙ্গিত দিয়েছিল, আগেই বলেছিল, তো সেটা তো করা হয় না। তাহলে গাফিলতি মারাত্মক গাফিলতি। আর গাফিলতি তো হবে, কারণ ইউনুস সরকার তো আসছে তাদের নিজস্ব একটা ভায়োলেন্ট সরকার হওয়ার জন্য, ফাদার অফ ভায়োলেন্ট হওয়ার জন্য, এসব করার জন্য ব্যস্ত হয়েছে।
এদিকে তো খেয়াল করেনি। সরকার হিসেবে যেটুক করার সেটুক খেয়াল করেনি। এই গাফিলতির যে তদন্তের কথা বলছেন, যে একটা তদন্ত হচ্ছে, স্বাস্থ্য সচিব বলেছেন, আমাদের দেশের তদন্ত কম হয় না। এনকোয়ারি কমিশন, বিধান, 2 জন 3 জন, একটা অ্যাক্সিডেন্ট হলে এগুলো হয়। বেশিরভাগই এগুলো আলো দেখে না, জনগণ জানে না। পিসমিল জানাইলেও এটার উপরে কোনো পরবর্তীতে অ্যাকশন হয় না। অতএব এটার উপরে আমি তেমন আশাবাদী না। আরেকটা কারণ হলো, আশাবাদী না হওয়ার কারণ হলো, ইউনূস সরকারের সাথে এখন যারা ক্ষমতায় আসছে বাজার, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে লিয়াজো, তাদের যে গিভ অ্যান্ড টেক পলিসি হয়েছে, ছোট্ট একটা ঘটনায় বুঝেন না। এমনি যতই চিৎকার করুক ভোট কনসা হবে, কিন্তু যেই লন্ডনের ললিপপের সিদ্ধান্ত হয়ে গেল, ললিপপ দেওয়ার পরে সিদ্ধান্ত হইল যে ফেব্রুয়ারি, তাহলে কি একটা সখ্য আছে। এবং সেটার বিনিময়ে আবার তারেক সাহেব একটা পার্টির, তখন তো মা মারা যান নাই, ভারপ্রাপ্ত প্রধান, তাকে যেভাবে এখানে রিসিপশন দেওয়া হয়েছিল, এগুলোর পিছনে কার কি স্বার্থ কিন্তু ছিল? মানে বদিউর রহমান, যখন এই বিশ্লেষণটা করা হয়, একই সাথে যদি এই কথাটাও বলা হয় তখনকার প্রেক্ষাপট বিবেচনাতে, এবং আপনি আপনার বিশ্লেষণেই বলছিলেন যে ইউনূস সাহেবের আরো দীর্ঘ সময় থাকার পরিকল্পনা প্রথম ছিল, দিকে আমি বলছি, দেশের যেই ধরনের পরিস্থিতির দিকে ক্রমান্বয়ে পরবর্তীতে গিয়েছে, এই ধরনের একটা বোঝাপড়া না হলে দেশ কি আজকে আরো অধিকতর বিপদের মুখে পড়তো না? আপনার ইউনূস সাহেবের 5 বছর থাকার জন্য আমি বললাম যে প্রথম শেখ হাসিনা 6-7 মাস বাদ দিয়ে দরকার হলে বাকিটা দেন। সেটা হলে উনি ভালো কাজের স্বপ্ন দেখিয়েছেন, বলেছেন। কিন্তু পরে দেখা গেল ওনার তো ওই যে মুকমির শেখ ফরিদ বগল মে ইট, হাসিনা ইউনূসবাজি করছে, উনি এসে হাসিনাবাজিতে ব্যস্ত হয়ে গেছেন, উনি ভাঙচুরে ব্যস্ত হইলেন, আকবরের বৈরম খাওয়াইলেন, ছেলেবেলে না মানে উনি এইদিকে লন্ডনের ওই বৈঠকটা যদি সফল না হতো, বাংলাদেশের নির্বাচনটা কি তাহলে যথাসময়ে হতো, বা যেই সময়ে হলো, বা সেটাও তো বিলম্বিত হওয়ার একটা শঙ্কা থেকে যায়। হতো, বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে যদি বিএনপি ভেবে থাকে হতো। তার কারণ প্রেশার গ্রুপ তো অন্যরাও ছিল। এখন কোন প্রেশার গ্রুপ কাকে কতটা আপোষে কবজা করতে পেরেছে, সেটা হইল রাজনীতির খেলা। তো বাজার দিক থেকে সাকসেসফুল হয়েছে, এবং সে সাকসেসফুলের জন্য এরা 2 জন গিভ অ্যান্ড টেক পলিসিতে গেছে। যেমন ইউনূস সাহেবের যে আমলে উনি যদি ভালো মানুষ হতেন, তাহলে তিনি তার মওকুফটা নিতেন না, তার মামলা প্রত্যাহার করতেন না, ইউনিভার্সিটির লাইসেন্স নিতেন না, গ্রামীণের অধ্যাদেশ সেভাবে করতেন না। তিনি তখন বলতে পারতেন যে আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতা বা আমার ট্রাস্টের সংশ্লিষ্টতা আছে, এইগুলো এখন সাসপেন্ডেড থাকবে, আমি যাওয়ার পরে নিউট্রালি হবে। তা তো করেন না, উনি আসছেন ওনার আখের গুছানোর জন্য। একবার অবশ্য শুনেছিলাম তিনি আইনিভাবে মোকাবেলা করতে চান, পরবর্তীতে অবশ্য খারিজ হয়ে গেল অনেকগুলো মামলা। উনি আইনিভাবে মোকাবিলা করতে যাইয়ে তো হারছেন, ট্যাক্স আগেও ওনার দেওয়া লাগছে, তারপরে নোবেল লরিটদেরকে চিঠি আনাইছেন, সেটার উপর আমি লিখছি, ওনার উপর আমার কয়টা লেখা আছে যে এখানে আইনের মধ্যে কোনো নোবেল লরিটার অনেকে চিঠি দিলেও কাজ হয় না, বাট হি গট ইট ডান, তার নিজেরগুলো তিনি করে নিয়েছেন। তো তাহলে আপনি হামের দিকে খেয়াল রাখবে কি, সুশাসনের দিকে খেয়াল রাখবে কি? ভাঙ্গার পরে কি কথা বলছে, এই যে ইয়ের পরে 5ই অগস্টে তো ভাঙে নাই, তারপরে যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতেছে, এটা সামাল দিতে পারে নাই। সেটা আসলে সামাল অনেক কিছু হয়তো দেওয়ার ছিল, অনেক কিছু ছিল না, সেই আলোচনা আবারও চলবে। আমি ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার কাছে আসতে চাই হামের এই প্রসঙ্গেই। প্রথমবারের তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি কিছুদিন আগে বলেছিলেন যে শিশু মৃত্যু ঘটাতে চায় এমন কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। এখন যেই উদ্দেশ্য যাই হোক, একটা হসপস যেটা হচ্ছে বা হয়েছে, এটা আসলে কেন হলো? আপনার বিশ্লেষণটা কি? তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তার এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য এই প্রসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমে আমি দেখিনি, বা কোনো ধরনের সাফাই কি আপনি পেয়েছেন? আমি ফেসবুকে দেখছি যে উনি বলছে যে আমি হামের টিকা কেনার জন্য ওইখানে যাইনি, আমার ছিল যে স্বাস্থ্য সেক্টরটাকে সংস্কার করা। এটা একটা খোরা যুক্তি। আপনি যাদের জন্য সংস্কার করবেন তাদেরকে মেরে ফেলবেন। আপনি এই যে 363টা শিশু মারা গেল এই কয়েকদিনে, তাদের পরিবারের কাছে আপনি যান, এগুলো ক্রিমিনাল নেগলিজেন্স, একেবারে আমি বলবো কি বেশরম বলে যে একটা কথা আছে, এই সরকারের প্রত্যেকটাই বেশরম। তাদের মাপ চাওয়া উচিত জাতির কাছে, যারা ক্রিমিনাল নেগলিজেন্স। এবং আমরা সব কাহিনী আমরা জানি, ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য তো ফৌজদারি মামলাও হইতে পারে। হ্যাঁ, মামলা হতে পারে যদি কেউ করে। এখানে আপনি দেখেন যে
এই জায়গায় ইউনিসেফ থেকে বলা হয়েছিল ফর হেভেন সেক ডোন্ট স্টপ ইট, এখানে স্টপ করা হয়েছে। তো আপনার ইপিআই কার্যক্রম স্টপ করে তারা টাকাও জোগাড় করছে যে তারা কিনবে টিকা। টিকা কেনা তো সহজ ব্যাপার না। ইউনিসেফ টিকাটা কিনে দেয় বাংলাদেশের পক্ষে 15% নেয়। এটা হাইলি টেকনিক্যাল বিষয়। আপনি দেখেন যে এই হামের টিকা কোথায় উৎপাদন হয়? সেরাম ইনস্টিটিউট, নেদারল্যান্ডের একটা কোম্পানি, আর এই ইন্দোনেশিয়ায়। এগুলি কিনে এটাকে কোল্ড চেনের মাধ্যমে স্টোরে নেওয়া, এগুলি খুবই জটিল বিষয়। এটা ইউনিসেফ ট্র্যাডিশনালি করে আসতেছে, কিন্তু ওনরা নিজেরা কিনতে চাইছে। ওইখানে আপনি বলেন যে উদ্দেশ্য যে কেনাকাটি করলে কমিশন আছে না। এই যে নূরজাহান বেগম তো বলছে যে প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে এটাকে স্টপ করো, চিঠি পাইছি সেই বিষয়ে। তা প্রধান উপদেষ্টার কারা, এখানে তদন্ত করা উচিত। তো হামের টিকা না কিনে উনি সংস্কারের যে মনোযোগী হলেন, সেই সংস্কারই বা কতটুকু হলো? উনি কিছুই করেন না। উনি একজন অথর্ব মহিলা, একেবারে একজন অথর্ব ব্যক্তি, মহিলাই বলি না, একজন ব্যক্তি। এই অথর্ব ব্যক্তিটাকে কেন হেলথ মিনিস্টার, তাকে কেন মিনিস্টার বানাইতে হবে? হ্যাঁ, ইউনুসের পছন্দ, তার গ্রামীণে ছিল বা যেটাই হোক। তার মানে কি ইউনুস সরকার, হ্যাঁ। ইউনুস সাহেব আসছে, এখানে আন্দোলনটা হয়েছিল, কিন্তু মূল বিষয়টা ছিল বৈষম্য। আমরা আন্দোলন করছি, রাস্তায় নামছে না, লোকজনে গুলি খাইছে, কিসের জন্য? যে বৈষম্যহীন একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সরকার হবে। ইউনুস সাহেব কি করছে? তার হাটহাজারি থেকে সে 7 জন অ্যাডভাইজার নিছে, আচ্ছা, এনজিওদেরকে নিছে। এই যে একটা অথর্ব সরকারই হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে, হাফসিদের একটা রাজত্ব ছিল 100 বছর, এই যে সোনারগাঁয়ে কেন্দ্রিক হাফসি দাসরা দখল করে নিয়েছিল। সেই সময় যে বাংলার যে একটা দুরবস্থা হয়েছিল, অন্যায়, অবিচার, লুটপাট, খুন খারাপি, তার সাথে তুলনীয় হইতেছে এই ডক্টর ইউনূসের এই 18 মাস। মানে 18 মাস শেষ হয়েছে, কিন্তু সে দুর্ভোগ আসলে এখনো আমাদের 18 বছর দুর্বল কাটবে না কেন? উনি একটা জেনারেশনকে, ইয়াং জেনারেশনটাকে দুর্নীতিবাজ করে দিচ্ছে। এদেরকে এই টাকার ইসের থেকে তো আপনি আর ফেরত আনতে পারবেন না। তারা বুঝে গেছে যে তদবির করা, বদলি করা, এটা করে সেটা করে যে প্রভূত টাকা ইনকাম করা। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী আপনাকে, ধন্যবাদ বদিউর রহমান আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।